বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রেখেই তিক্ত অভিজ্ঞতা হলো রূপর। নতুন বউয়ের মুখ দেখেই শাশুড়িমা কান্নায় ভেঙে পড়লেন। এই বাড়ি কিছুতেই সে বরণ করে ঘরে তুলবে না। রূপর বাড়ির লোক নাকি তাদের কঠিনভাবে ঠকিয়েছে, সুন্দর ছবি দেখিয়ে কালো মেয়ে তাদের ছেলের সাথে গছিয়ে দিয়েছে। অথচ রূপর স্পষ্ট মনে আছে, ওনারা ঘটা করেই একদিন সন্ধ্যায় সপরিবারেই রূপকে দেখতে গিয়েছিল। রূপকে সামনাসামনি দেখে পছন্দ করে তবেই বিনয়ের সাথে রূপর বিয়ে ঠিক করেছে। রূপুর ক্যামেরা ফেস সুন্দর, এতে তো আর রূপুর কোনো হাত নেই। তবে রূপকে যে ওনারা দেখতে গিয়েছিল, এই কথাটা দিব্যি অস্বীকার করে ফেলল। রূপর নিজেকে খুব অসহায় লাগছে। সবাই খুব অদ্ভুতভাবে রূপকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর ফিসফাস করে কী সব বলাবলি করছে। রূপুর ভালো লাগছে না, ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে। পাশে রূপুর বর বিনয় নেই, সে নাকি মাঝে মাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে গেছে। এভাবে খোলা আকাশের নিচে একদল মানুষের সামনে মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগছে না। ভাগ্যিস মাথায় আধ মাথা ঘোমটা টানা ছিল, নইলে লজ্জায় এতক্ষণে মরে যেত রূপো। রূপোর শাশুড়িমা রূপোকে বরণ করতে এলো না, তার বদলে এলো রূপোর মাসি শাশুড়ি। ভদ্র মহিলা বরণ করে ওদের ঘরে তুলল। ঘড়িতে রাত কয়টা বাজে কে জানে। রূপোর খিদে পেট ফেটে যাচ্ছে, কেউ ভুলেই রূপোকে খাওয়ার কথা বলল না। এই বাড়িতে পা রাখার পর বিনয়ের সাথে একবারও দেখা হয়নি রূপোর। আশেপাশে তেমন চেনা কাউকে দেখা যাচ্ছে না। এখন কার কাছে একটু খাবার চাইবে রূপো? বিয়ের চোদ্দোরে 2 দিন ধরে বলতে গেলে একদম না খাওয়া রূপো। বাসি বিয়ের পর ওদের ভাত খেতে দেওয়া হয়েছিল। বহুদিন চেনা ভুবন প্রিয়জন ছেড়ে আসার কষ্টে কাঁদতে কাঁদতে 2 গালে বেশি ভাত খেতেই পারলো না রূপো। কে জানতো এই বাড়িতে এসে ওর কপালে খাবার জুটবে না। যদি আগে থেকে জানা যেত, তাহলে বাপের বাড়ি থেকেই ভরপেটে ভাত খেয়ে আসতো রূপো। রাত 3টের সময় রূপো শোবার ব্যবস্থা করা হলো। একটা 15 বছরের মেয়ে রূপোর সাথে শুয়েছে ঘরের মেঝোতে। খাটের 4-5 জন মহিলা আড়াআড়িভাবে শুয়েছে। রূপো তাদের কাউকেই চেনে না। রূপো দেখলো মেয়েটি জেগে আছে, ফিস ফিস করে বলল, তোমার নাম কি? রীতা। সম্পর্কে আমি তোমার ননদ। বিনয় দাদা আমার মামাতো দাদা। ও, তুমি ভাত খেয়েছো রীতা? খেয়েছি তো। তুমি খাওনি? না। খাওনি কেন? কেউ তো আমাকে খেতেই ডাকলো না। মাকে একবার বলতে শুনেছি, নিয়ম অনুযায়ী তুমি আজ রাতে এই বাড়ির ভাত খেতে পারবে না, কাল বউ ভাতের পরে খাবে। ও, চিরবিরে খিদেটা অনেক আগেই মরে গেছে। খালি পেটে পর পর 2 গ্লাস জল খাওয়ার জন্যই নাকি কে জানে পেট পাকিয়ে বমি আসছে। হঠাৎ রীতা রূপোর এক হাত চেপে ধরল, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, কিছু মনে করো না বৌদি, তোমার জন্য পাশের বাড়ি থেকে ভাত আনানো হয়েছিল। পিসি মানে তোমার শাশুড়ি মা তোমাকে দেখে পছন্দ না হওয়ার কারণে অতিরিক্ত রাগে মাথায় ভাতগুলো ফেলে দিয়েছে। রূপো দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুনল, বিয়ে শুরুতেই ওর সাথে এত কুঞ্চিত একটা ঘটনা ঘটলো। বাকি দিনগুলো কিভাবে কাটবে কে জানে। খিদে পেট সারা রাত এক ফোঁটাও ঘুম হলো না রূপোর। সকালে বাসি বাসি বিছানায় শুয়ে উঠে দাঁড়াতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। বিনয়ের সাথে রূপোর দেখা হলো সকাল 11টার পরে। বিনয় অনুযায়ী আজও একসাথে স্নান করতে হবে। ওরা 2 জন বাথরুমে ঢুকতেই বিনয় নিচু কণ্ঠে বলল, মায়ের ব্যবহারে কিছু মনে করো না রূপো, মা খুব সেনসিটিভ মনের মানুষ। অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই খুশি হয়ে যায়। মায়ের এতটাই মন খারাপ ছিল, মাকে ফেলে রাতে আর তোমার কাছে আসতে পারলাম না। তবে মা রেগে থাকলে কি হবে, তোমার জন্য পাশের বাসা থেকে ভাত চেয়ে এনে মাসিকে দিয়ে পাঠালাম। ভালো কথা, রাতে ভাত খেয়েছিলে তো? দুপুরে এত কান্নাকাটি শুরু করলে
ঠিকমতো ভাত খেতেই পারলে না। রূপো দীর্ঘশ্বাস ফেলল। রূপো যদি এখন বলে আমাকে কেউ ভাত খেতে দেয়নি, তাহলে কি বিনয় বিশ্বাস করবে? জীবনেও করবে না। উল্টো রূপকেই ভুল বুঝবে। যে বাবা বা যারা বিনয়ের সামনে এত নিখুঁতভাবে অভিনয় করতে পারে, তারা নিশ্চিত ভাতের ব্যাপারটাও অস্বীকার করতেও দুইবার ভাববে না। উল্টো সবার সামনে রূপকেই মিথ্যেবাদী বিনয় দিবে। কি দরকার যেচে পড়ে আবারও একবার অপমানিত হওয়ার? স্নান করে রূপকে পার্লারে সাজানো জন্য পাঠানো হলো। রূপো বাড়ির গেটের সামনে এসে লাইটিং করা তিনতলা বাড়িটার দিকে মাথা উঁচু করে তাকালো। এত সুন্দর করে ছিমছাম সাজানো গোছানো বাড়িটার দিকে তাকাতেই রূপোর চোখের কোণে জল এসে গেল। বাড়িটা যতটা সুন্দর, বাড়ির মানুষগুলো ব্যবহার ততটাই কুঞ্চিত। খাবারের কথা মনে পড়তেই খিদের নাড়িভুড়ি উল্টো যাবার জোগাড় হলো। চোখ মুখে অন্ধকার দেখছে রূপো। রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। শক্তি দাও ঠাকুর। পার্লারের রূপোর সাথে বিনয়ের মামাতো বোনেরা এসেছে। কিছু কিনে খাওয়ার ইচ্ছে থাকলেও সহজে জোগালো না। না, নতুন করে আর কোনো রকম অশান্তি চায় না রূপো। বিনয় যখন ভাত কাপড়ের থালা নিয়ে রূপোর সামনে দাঁড়ালো, সাদা শুভ্র ফুলের মতো ভাত দেখে রূপোর চোখে জল এসে গেল। জীবনে কত ভাত যে নষ্ট করেছে রূপো, একে একে সব চোখের পাতায় ভেসে উঠল। তবে কি ভাতগুলো রূপোকে অভিশাপ দিয়েছে কি জানি। বিনয়ের ভাত কাপড়ের থালাটা রূপোর হাতে তুলে দিয়ে দুজনের ভাত খেতে বসলো। ভাত দেখে মনে হলো রূপোর সবগুলো ভাত একাই খেতে পারবে। শুধু কি তাই এক থালা ভাত? এক গামলা ভাতও খেয়ে ফেলতে পারবে। অথচ ৪-৫ গাল ভাত খাওয়ার পর আর ভাত খেতে ইচ্ছে করলো না। বউ ভাতের অনুষ্ঠানে শেষ করে রাতে ওদের শোবার ব্যবস্থা করা হলো। ঠিক তখনই বিনয়ের মা বিনয়ের এক হাত ধরে হাউমাউ করে কেঁদে ফেলল, ছেলের পর হয়ে যাওয়ার দুঃখে। এদের দুঃখ দেখে রূপো হাসি পেয়ে গেল। পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল? বেছে বেছে রূপোর কপালে মা ভক্ত ছেলেকেই কেন জুটল? রূপো বিড়বিড় করে বলল, মা ভক্ত ছেলে যেন প্রতিটা মায়ের কোলে জন্ম নেয়, তবে এমন ছেলে যেন কোনো মেয়ের কপালেই স্বামী হয়ে না জোটে। লোকটা কোথায় যেন পড়েছিল রূপো। ফুলশয্যার ঘরে অনেক রাত পর্যন্ত রূপো একাই বসে রইল। বিনয় মাকে সান্ত্বনা দিয়ে যখন রূপোর কাছে শুতে এলো তখন মধ্যরাত। ঘুমের উপর দু চোখ বুজে আসছে। বিনয় এসে রূপোর পাশে বসে তোতলেতেতে হাসি দিল। রূপোর এক হাত ধরে বসলো। আসলে মা আমাকে প্রচণ্ড ভালোবাসে। মায়ের ধারণা বিয়ের পর সব ছেলেই পর হয়ে যায়। মায়ের আঁচল ছেড়ে বইয়ের আঁচল ধরে। আমিও হয়তো মাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না আমি বাকি ৫টা ছেলের মতো না। তুমি সত্যি বাকি ৫টা ছেলের মতো না। তবে মাকে শুধু শুধু কষ্ট না দিয়ে বাকি রাতটা মায়ের কাছে থাকতে পারতে। আশ্চর্য! আমি আজকে মতো এক স্পেশাল একটা রাতে মায়ের কাছে থাকবো কেন? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো রূপো? রূপো হাসলো, বলল, এত সহজে রাগ করা আমার ধাতে নেই। আমি যদি তোমার মায়ের মতো হুটহাট রাগ করতাম, তোমার কিন্তু বড্ড যন্ত্রণা হয়ে যেত। এসে থেকে তো দেখেছি মায়ের রাগ ভাঙিয়েই তো কুল পাচ্ছ না, বউয়ের রাগ ভাঙাতে কখন? রূপো শোনো, তুমি যা ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। আমার মা খুব ভালো একজন মানুষ। আসলে অনেক রাত হয়েছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তুমি এভাবে কথা বলছো। রূপো কোনো কথা না বলেই পাশ ফিরে শুয়ে পড়ল। বিনয় কি করবে ঠিক বুঝতে পারল না। আজকে রাতে ঘিরে ওর অনেক স্বপ্ন ছিল। রূপোর জন্য একটা গিফটও এনেছে, পাঞ্জাবির পকেটে আছে। রূপোকে ডেকে কি গিফটটা দিব রূপো? রূপো আশ্চর্য, এত তাড়াতাড়ি একটা মানুষ ঘুমিয়ে গেল কিভাবে? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন বাবা? রাতে ঘুমাসনি? বিনয়ের মা বিথি রানীর কথা শুনেই সবাই বিনয়ের মুখের দিকে তাকালো। বিনয় হাসার চেষ্টা করে বলল, ঘুমিয়েছিল তো মা?
চোখে মুখে জলের ছিটা দিবি চল। অজ্ঞাত বিনয়কে মায়ের পিছু পিছু যেতে হলো। রূপ পুরোটা সময় নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিয়ে চুপটি করে বসেই রইল। এসব সার্কাস দেখতে আর ভালো লাগছে না। বিনয়ের মা বিনয়কে খুব যত্ন করে খাওয়াচ্ছে। বিনয় অবশ্য একবার বলেছিল, রূপো তুমি এ খেয়ে নাও। কেউ রূপকে খাওয়ার কথা শুনে কিছুই বলল না, যেন কেউ কথাটা শুনতেই পায়নি। চক্ষু লজ্জার জন্য রূপো আর ওদের সাথে খেতে বসতে পারল না। বারবেলা রূপোর শাশুড়ি মার উপর ঘরে এসে বসলো, বলল, তোমার বোনেরা সবাই আজ চলে যাবে। ওরা খুব করে চাইছিল নতুন বউয়ের হাতে রান্না খেয়ে যাবে। আজ দুপুরের রান্নাটা তুমিই করবে। রূপো চুপটি করে বসে রইল। এভাবে না বসে বসে না থেকে দয়া করে রান্নাঘরে চলো। আমার পোড়া কপাল, কি সুন্দর মেয়ে দেখে রেখে এলাম, অথচ গছিয়ে দিল কালীভূত। ভালো হবে না, আমাদের যারা ঠকিয়েছে তাদের কারো ভালো হবে না। ওনার ঘ্যানঘ্যানানি শোনার চেয়েও রান্নাঘরে গিয়ে রান্না করা অনেক ভালো। ভাগ্যিস রাতটা রান্নাটা শখের বসে ন্যায়ের কাছ থেকে শিখেছিল রূপো, নইলে এই রান্না না জানার জন্যই হাতটাও কটু কথাও শুনতে হতো। এই বাড়িতে দুইজনে কাজের লোক আছে, একজন পার্মানেন্ট আর একজন প্রতিদিন ৩-৪ ঘন্টা কাজ করে দিয়ে চলে যায়। যে এই বাড়িতে থেকে কাজ করে তবে সবাই ময়নার মা বলে ডাকে। ময়নার মা রান্নাঘরেই ছিল। বিথিরানীর ময়নার মাকে বলল, আজকে রান্নাটা নতুন বই করবে, তুই বরং সব কিছু দেখিয়ে দে, হাতে হাতে কুটে বেছে দে। আচ্ছা বড় মা। বিথিরানী চলে যেতেই ময়নার মা একা একাই গজ গজ করতে করতে বলল, বোনগুলোই বেশি শয়তান, যে তারিখে আসে একটা না একটা শয়তানি বুদ্ধি দিয়েই যায়। এই যে নতুন বৌদি, হা করে দেখছো কি? কাজে লেগে পড়ো। যা না পারো তা আমার কাছ থেকে ভালো করে শিখে পড়ে নাও। গুঞ্জ উঠেছে কাজের লোক তাড়িয়ে দেবে। এই সংসারে কি আর এমন কাজ, এই কাজ নাকি তুমি একাই করতে পারবে? আমরা আমরা হলাম ঝি, পরের বাড়ি পেটের দায়ে পড়ে থাকি। না রাখতে চাইলে তো আর জোর করে থাকতে পারবো না। এত বড় সংসারে কাজ একা একা কিভাবে কি করবে কে জানে। ময়নার মায়ের কথা শুনে রূপো সত্যি সত্যি চমকে উঠল, তবে প্রতি উত্তর করল না। রূপোর ধারণা ছিল ওর রান্না করা খাবার খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে, অথচ হলো তার উল্টোটা। শুধু রূপোর শ্বশুর বাদে কম বেশি সবাই কিছু না কিছু খুঁত ধরল। কারো কাছে লবণ বেশি তো কারো কাছে ঝাল কম, ঝাল বেশি তো লবণ কম, ভাতগুলো বেশি ঝরঝরা হয়ে গেছে, আর একটু নরম হলে ভালো হতো। রূপোর শাশুড়ি মা খেতে খেতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হয়েছে পড়া কপাল, নইলে বেছে বেছে এমন বউ আমার কপালে জুটবে কেন? রূপো মনটাই খারাপ হয়ে গেল। এত অভিযোগ আর ভালো লাগছে না। ও কতদিন ধৈর্য ধরতে পারবে কে জানে। ওদের বিয়ের উপলক্ষে আসা আত্মীয় স্বজন একে একে চলে যেতেই বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল। এত বড় বাড়ি, এখন শুধুই রূপোর তিনজন আছে। রূপোর শাশুড়ি মা আর ময়নার মা। বিনয় বাবার সাথে শোরুমে গেছে। বিনয়দের 3 তলা বাড়ি, নিচতলায় পুরোটা ভাড়া দেওয়া। দোতলা ও 3 তলায় ওরা থাকে। দোতলায় 3টে শোবার ঘর, একটা ড্রয়িং রুম, দুটো বাথরুম আর একটা ছোট কিচেন রুম। 3 তলায় একপাশে বড় রান্নাঘর, রান্নাঘরে একপাশে খাবার টেবিল, সেখানে ওরা সবাই 3 বেলার ভাত খায়। আরেক পাশে আলাদা ঠাকুর ঘর ও ছাদ বাগান। বিনয়ের দুই ভাই, বিনয়ের ছোট ভাই আয়ন বছর 3 আগে দেশের বাইরে পড়তে গেছে। বিনয় এমএ পাশ করে অনেক দিন বেকার ছিল, কোনো চাকরি বাকরি না পেয়ে অজ্ঞাত বাবা ব্যবসা দেখাশোনা করছে। বৌমা বৌমা, এই সব ভরা সন্ধ্যাবেলা একা একা ছাদে কি করছো তুমি? রূপো বলল, ছাদটা ঘুরে দেখছি মা। মাথার কাপড় ফেলে কেন? তোমার নতুন বিয়ে হয়েছে, গা থেকে এখনো হলুদের গন্ধ যায়নি কেন? কোনো বাতাস ভালো কেন, বাতাস মন্দ। শিগগিরই ঘরে চলো। রূপোর কথা বাড়ালো না। শাশুড়ি মায়ের সাথে অযথা তর্ক করতে ইচ্ছে করছে না দেখে চুপটি করে নিজেদের
শোবার ঘরে চলে গেল। বিথি রানীও রূপোর পিছু পিছু চলে গেল। খাটের মধ্যেখানে পা তুলে আরাম করে বসে বলল, ভালো করে তো দেখতেই পারলাম না। তোমাদের বাড়ি থেকে কি গহনা দিয়েছে? দেখি মেয়েকে কি কি গহনা দিয়েছে তোমার বাবা। গহনাগুলো আলমারিতে রাখা আছে মা, নামিয়ে নিয়ে আসো। দেখে চোখ জোড়ায়। রূপো একটু ভয় ভয় লাগছে, গহনাগুলো দেখে যদি উনি আবারও রেগে যান, তাহলে আবারও বচন শুরু করবে। বাড়িতে এই মুহূর্তে ময়না ছাড়া আর কেউ নেই, যেন উনি রেগে গেলে শান্ত করবে। রূপো নতুন বউ, এখনই ওনার মুখে মুখে তর্ক করতে ইচ্ছে করছে না। রূপো গয়নার বক্স এনে ওনার সামনে নামিয়ে রাখলো। ভদ্র মহিলা খুব আগ্রহ নিয়ে গহনাগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। দেখতে দেখতে বলল, গহনার হারটা সম্ভবত 1 ভরি ওজনের হবে, হাতের বালাটাও তাই, কানের দুল, আংটি ও নাকফুল মিলিয়ে টোটাল 1 ভরি হবে। মোট 3 ভরির মতো গহনা আছে। আর গহনা কোথায় বৌমা? তোমার বাবা না খুব বড় মুখ করে 7 ভরি গহনা দেওয়ার কথা বলেছিল? রূপোর মুখটা শুকিয়ে গেল। বিয়ের 3 দিনও এই গহনার জন্য বেশ ভালোই গুলগোল হয়েছে। গনুগোলের মূল হেতা ছিল বিনয়ের মামা মামি, মেসো মাসিরা। রংপুর রূপোর শাশুড়ি পরিবেশে শান্ত করতে বেশ বেগ পেতে হয়েছে। এখানে অবশ্য সরাসরি ওনাদের দোষ না দেওয়া যায় না। ওনারা রূপোর ছবি দেখে পছন্দ করে মৌখিকভাবে বিয়ে ঠিক করে ফেলেছিল। ওনাদের চেয়েও চাওয়া চাওয়া পাওয়া ছিল না। শুধু বিনয়ের মায়ের ইচ্ছে ছিল শুধু মেয়েটা যেন সাজিয়ে দেয়। রূপোর বাবা বিনয়ের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য দেখে এত বেশি পছন্দ করে ফেললো, বড় মুখ করে বলল, আপনারা কিছু না নিতে চাইলেও আমার মেয়েকে আমি কম করে হলেও 7 ভরি গহনা দিয়ে সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো। ওদের বিয়ে ঠিক হয়ে 4 মাসের মতো ছিল। রংপুর রূপোর মা অনেকবার রূপোর বাবাকে বলেছে গহনাগুলো কিনে ফেলো। ভদ্রলোক স্ত্রীর কথা গায়ে মাখালেন না, বললেন রূপোর বিয়ের 1 সপ্তাহ আগে কেনা যাবে। কে জানতো অল্প দিনের ব্যবধানে স্বর্ণের দাম এমন হুড় করে বেড়ে যাবে। রূপো মধ্যবিত্ত বাবা সারা জীবনের জমানো সঞ্চয় শেষ করে 7 ভরি গহনা মাত্র 3 ভরি স্বর্ণে কোনোভাবে জোগাড় করতে পারলো। তাছাড়াও 150 বরযাত্রী সহ মেয়ের বিয়ের খরচে জলের মতো টাকা চলে গেল। এত কি ভাবছো বৌমা? এত কম স্বর্ণ দিয়েছে কেন তোমার বাবা? খুব না বড় মুখ করে বলল, 7 ভরি স্বর্ণ দিয়ে মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠাবে। ছোট লোকে জাত। রূপোর আগে কাঁপতে কাঁপতে মনে মনে ভয়ঙ্কর একটা গালি দিল বিনয়ের মাকে। গালিটা জোরে দিতে পারলেও আর একটু শান্তি লাগতো। নির্ঘাত রূপোর মা দিব্যি কাটিয়ে দিয়েছে। এই বাড়িতে রূপো যে যা খুশি বলুক, ভুলেও যেন রূপো কারো মুখে মুখে তর্ক না করে। রূপোর বাবা সারা জীবনের সঞ্চয় শেষ করে রূপোকে বিয়ে দিয়েছে। এখন রূপো যদি চ্যাং চ্যাং করে সবার সাথে যোগ্য জবাব দিতে দিতে দেয়, তাহলে এরা বিয়েটা ভেঙে দিতেও পারবে। রূপো বিবাহযোগ্য ছোট একটা বোন আছে, ওর জন্য বোনটা ভালো ঘরে বিয়ে হবে না। আর রূপো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বড়লোকের বাড়িতে বিয়ে হয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নিলে তবেই না জীবন সুখ হতে পারবে রূপোর। এই তুমি কথা বলছো না কেন? আমি কিছু জানি না মা, সব জানো তুমি। তোমাদের শিরায় শিরায় শয়তানি বুদ্ধি আজ আসুক তোমার শ্বশুর বাড়িতে। সা- এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ কেউ আমাকে কিছুই বলল না কেন? এর জবাব দিতেই হবে। বিথিরানী গহনার বক্সগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। তখন থেকে ফোনটা তার স্বরে বাজছে, মায়ের ফোন। এই মুহূর্তে মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তবে ফোনটা ধরা উচিত। ফোনের মাকে কঠিন কিছু বলা উচিত। সবচেয়েও ভালো হতো রূপো যদি মাকে জেদি কণ্ঠে বলতে পারতো, তোমাদের মতো ছোট লোক জাতের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই মা।
আর জীবনেও আমাকে ফোন করবে না। এই কথাটা ইচ্ছে করলেও কখনো মুখ ফুটে বলতে পারবে না রূপো। মা রূপোকে অসম্ভব ভালোবাসে। রূপোর মুখে এত ভয়ঙ্কর কথা শুনলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবে মা। রূপো দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করলো। হ্যালো মা, মা না, আমি অর্থে। তুই কেমন আছিস দিদি? ভালো আছি। তোর গলাটা এমন লাগছে কেন দিদি? কিছু কি হয়েছে? না, কি হবে? ঠান্ডা জলে স্নান করে গলাটা বসে গেছে। কেন, তোদের বাড়িতে গিজার নেই? বড়লোকের বাড়ি, থাকার কথা তো আছে তো। তুই ভালো আছিস তো দিদি? রূপোর চোখে জল এসে গেল। বলল, ভালো থাকবো না কেন? খুব ভালো আছি আমি। আমার ভালো থাকার কথা ভেবেই তো মা বাবা এত বড় ঘরে ধুমধাম করে বিয়ে দিল। মা বলেছিল তুই অষ্টমঙ্গল কবে আসবি জানি না। ও যখন সময় হবে তখন হয়তো যাবে। আমি এখন ফোন রাখছি অর্থই। তোর জামাইবাবু এসেছে, আমাকে ডাকছে বোধহয়। অর্থই কিছু সন্দেহ করার আগেই মিথ্যে কথা বলে ফোন রেখে দিল রূপো। আজ এই বাড়িতে আরও একবার অশান্তি হবে। আরও একবার রূপোর অপমানিত হতে হবে। রূপো নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প রূপোর বিয়ে চলবে।